হবে। ওটা হচ্ছে হ্যাঁ হাউ টু ক্রিয়েট ফেভিকন। ফেভিকন বানানোর অনেক সিস্টেম আছে। ইমেজটা 16 লোগোটাই তো ছোট ছোট সাইজ করে নিলেই তো। হ্যাঁ লোগোটাই ছোট সাইজ করে, বাট আপলোড করে হ্যাঁ দিলে অপশনই থাকে যে ফেভিকন আমি কোথায় দিব। তো এটা ওটাই। হচ্ছে এই গুগল ড্রাইভের ফেভিকন, এটা মেসেঞ্জারের, এটা গুগলের, এটা দারাজের, ঠিক আছে। আমাদের আইসিটি হাবের তো ফেভিকন দেওয়া হয়নি, তার মানে আমাদের এই কাজগুলো কিন্তু করা হয় না আসলে, করা উচিত। এবার আমরা এগুলো ঠিকঠাক করব। দেখো এখানে কিছু নাই, জাস্ট সবকিছু আমাদের ফ্রেমওয়ার্ক। এখানে কিন্তু যে বি যে ফ্লাশ বিটা আছে এটা দিতে পারি, নতুন যেটা, এটা আর কি ব্যাপার। তো এটা পেজ রিডিজাইন হবে, হবে হবে বলতেছি হবে। তো এটা আর কি ফেভিকন। ফেভিকন বুঝছো তো নাকি? এর আমার মনে হয় না খুব বেশি হ্যাঁ বোঝানোর কিছু আছে। এইটাই আর কি ফেভিকন। দেখো এই ছোট ছোট জিনিসগুলো অনেক কাজে আসে। এই ফেভিকন দিয়ে অনেক সময় সাইটের স্ট্যাটাসটা কিন্তু বোঝা যায় কি অবস্থা। সুমন জয়েন করছো? করছো? আবাস ওকে। ফেভিকন কন্টেন্ট অপটিমাইজেশন, এইচটিএমএল ভ্যালিডেশন, এটা কি বলতো একজন? এটা ঠিক মতো বুঝি নাই বস। আদিয়া বুঝো নাই? না আচ্ছা লিংক দিছো তো, লিংকে কি আছে? ইংলিশ লিঙ্ক। ওকে দেখো কি করতেছি, হ্যাঁ। ওকে ইউজ দ্য মেসেজ ফিল্টার শো দ্য এরর এন্ড সামথিং। বুঝতে পারতেছো কি হইছে কাহিনীগুলো? এগুলো ওয়ার্নিং দিছে, এগুলো সমস্যা হয়েছে। মেটা ছবি নাই, কল। ঠিক আছে মেটা নাই। জাভাস্ক্রিপ্টের টাইপের মধ্যে টাইপ হচ্ছে আননেসেসারি, এটা না বললেও চলে, এগুলো ওয়ার্নিং। এই যে টাইপটা না বললেও চলে, টাইপটা না বললেও চলে। আচ্ছা আগে প্রথমে ভ্যালিডেশনে মানে ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে, মানে আগে যে বলি বাড়তি কিসের ভ্যালিডেশন, কিসের ওয়ার্নিং, কিছু বা কিসের। অপ্রয়োজনীয় জিনিস না রাখি। আগে বলি এই জিনিসটা কি। আচ্ছা এটার জন্য একটু বক্তৃতা দিতে হবে। W3 কনসিডোরিয়াম, হ্যাঁ এটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসিডোরিয়াম। মানে হচ্ছে আমরা যে ওয়েবটা ব্যবহার করি, ইন্টারনেট যে ইউজ করি, এটা তো একটা মেইনটেনার আছে যারা এগুলো মেইনটেইন করে বা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে, তাই না? এখন একটা খাবার স্যালাইন কিভাবে তৈরি হবে, নিশ্চয়ই এটার একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ বা একটা ওষুধ কিভাবে তৈরি হবে, এটা তো একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড বলতে বোঝাচ্ছে যে একটা পদ্ধতি, একটা নিয়ম। এখন এটা আমি অবশ্য একটু মজা করে উদাহরণ দেই, সেটা হচ্ছে এরকম। আমরা ডান হাত দিয়ে সোজাসুজি মুখের মধ্যে ভাত তুলে খাই, ঠিক আছে, খাই না? এইটাই কি একটা স্ট্যান্ডার্ড। এখন আমি যদি হাত নিয়ে মাথার পিছনে যাই, যদি হাত ঘুরায় উল্টা দিক দিয়ে, কান দিয়ে মাথার মধ্যে সাইড দিয়ে ঘুরায় আবার মুখে খাওয়ার চেষ্টা করি, ওটাও খাওয়া যাবে, বাট ওটা কি স্ট্যান্ডার্ড? ওটা কিন্তু স্ট্যান্ডার্ড না। তো ওয়েবে অনেক সময় অনেক কাজ উল্টাপাল্টা ভাবে করা যায়, যায় না? এই হ্যাঁ এইচটিএমএল ট্যাগের মধ্যে ডেসক্রিপশন দিলাম না, মেটা ট্যাগ দিলাম না, আমি আমার পেজ বানায় ফেললাম। তো এইটা এইচটিএমএল এর স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে চলে যায়, স্ট্যান্ডার্ডের হয় না। স্ট্যান্ডার্ড বলতে বোঝাচ্ছে যে ওদের নিয়মতান্ত্রিক ভাবে হয় না। তো এগুলো যে মেইনটেইন করে সেটা হচ্ছে W3C, এবং এটা আমরা ভ্যালিড করতে পারবো। এই W3C যেগুলো ভ্যালিড থাকে ওই পেজগুলো এসইও এবং বিভিন্ন কাজে হেল্প করে, গুগল ওই জিনিসটাকে প্রেফার করে। বুঝা গেছে? তো এই W3C মেইনটেইন করে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এই ওয়ার্নিং গুলো ইগনোর করতে পারি, বাট এরর গুলোকে আমাদের ঠিক করা উচিত। এবং এখানে বলে দিচ্ছে কি কি করতে হবে। দেখো কত একটা পেজে এত error। এগুলো তো তাহলে কোডের ভিতর যা ঠিক করতে হবে নাকি? হ্যাঁ এগুলো কোডের ভিতরে গিয়ে ঠিক করা যায়।
এগুলো বিভিন্ন অপটিমাইজার দিয়ে ঠিক করা যায়। আমরা যখন সাইট অপটিমাইজেশনে যাব তখন এই পার্টগুলো একটা একটা করে ধরে ধরে আমরা ঠিক করার চেষ্টা করব। সবগুলো তো আর ঠিক করা পসিবল না, বোঝা গেছে? তো এইভাবে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। জাস্ট বুঝলা তো যে একটা এইচটিএমএল ভ্যালিডেটর নামে কিছু একটা আছে, ঠিক আছে? ভ্যালিডেশন বা ভ্যালিডেটর এটা হলো HTML এর কোডগুলো চেক করে। কোড এবং ওই পেজটাকে পুরোপুরি চেক করে। স্ট্যান্ডার্ড, পুরোপুরি স্ট্যান্ডার্ড এই যে শুধু এইচটিএমএল মানে যে এইচটিএমএল এ চেক করে তা কিন্তু না, জাভাস্ক্রিপ্ট কেও কিন্তু চেক করে। মূলত এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট আর সিএসএস, কোড রিলেটেড যা কিছু আছে ওগুলো চেক হ্যাঁ, করে। কোড রিলেটেড ব্যাপারগুলোই চেক করে। দেখবা অনেক সময় অনেক ওয়েব পেজে থাকে এই চিহ্নটা, এই যে W3C ভেরিফাইড। তার মানে কি, W3C থেকে তারা ভেরিফাইড হইছে, মানে এটা পাস করছে, কোনো ওয়ার্নিং নাই, কোনো কিছু নাই। এই ডাব্লিউটি এই ইয়া করার জন্য কি আলাদা কোনো ইয়া ইউজ করা লাগে নাকি না, আমরা জাস্ট এই প্রবলেমগুলো দেখে সলভ করে ফেললা, এই আর কি। তেমন আলাদা করে তেমন কিছু করতে হবে না। আমরা দেখবো এই ওয়ার্নিং গুলো, এই ইয়াগুলো কিভাবে সলভ করে আস্তে আস্তে আমরা যখন ডিপে আরো একটু ডিপে যাব। কারণ প্রথমে তোমাদের ধারণা থাকা উচিত আসলে কি কি লেন্থে বা কি কি জিনিস হইতে পারে। আচ্ছা, নো ফলো ডু ফলো আমার মনে হয় এটা বোঝানোর দরকার নাই, আছে? দরকার লাগবে না, বুঝছি। বলো তো কি জিনিস নো ফলো ডু ফলো? তো আমরা আমাদের পেজে যেটা প্রয়োজনীয় নাই বাট মানে বোঝানোর জন্য সেটা তো নো ফলো লিঙ্ক, আর সেটা তো অন্য পেজে লিঙ্ক করা থাকে, সেটা আমার প্রয়োজন, এটা হচ্ছে ডু ফলো। ওকে, এটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করে। একটা উদাহরণ দিতে পারবা, কোনো সিম্পল উদাহরণ? যেমন উইকিপিডিয়ার ক্ষেত্রে ওই সেম পেজের কিছু কিছু জিনিস থাকে ওইগুলো। পেজের মধ্যে আমি একটু বুঝাই দেই, এই অ্যাভাটার নিয়ে বুঝাই। ধরো এখানে আছে অ্যাভাটার, আবার অ্যাভাটার, আবার অ্যাভাটার, আবার অ্যাভাটার, ধরো 4 জায়গায় আছে। এখন আমরা কি জানি যে এখানে 4 জায়গায় থাকলে গুগল এটাকে স্টাফিং হিসাবে কাউন্ট করে, তাই না? বা অনেক বেশি থাকলে। হ্যাঁ, আমি যদি এটা বলে দেই এটা নো ফলো, তাহলে দিস কাউন্ট ইজ করবে না। নো ফলো, দিস ইজ নো ফলো, দিস ইজ নো ফলো, তখন গুগল এগুলোকে আর কাউন্ট করবে না। থাকবে ঠিকই, গুগল আর কাউন্ট করবে না। দিস ইজ ডু ফলো আর নো ফলো লিঙ্ক। বুঝতে পারছো? ওইটা কি মানে কন্টেন্ট, ওটা কি মানে বলে দেওয়া যায়, স্পেসিফিক ভাবে দেখা দেওয়া যায় যে এটা নট হলো, এটা টু হলো। বলে দেওয়া যায়। কোডে না ঢুকে কি বলে দেওয়া যায়? হ্যাঁ, এই যে এখানে হয়ে গেল। আমরা এটা কখন করব জানো? যখন এটা লিংক, এটা কি লিংক? না, না। লিঙ্ক না তো এটা। এটা কি লিংক লিংক? বেশি বেশি যখন লিংক হবে তখন এটা। লিংকে যখন আমরা এক্সটার্নাল ইন্টারনাল লিংক তৈরি করব তখন লিংকের জন্য, এটা তো একটা কি, একটা কি মানে এটা ওয়ার্ড, এটা তো কোনো সমস্যা না। না, যখন আমরা একটা মানে লিংকে ডিফারেন্স করে ফেলবো, লিংক বানায় ফেলবো যখন, তখন এই লিংকের উপরে ডু ফলো ফলো লিংক, আমি একটা দেখাই দেই একটু ধারণা পাবা তাহলে। এই যে যেমন এখানে একটা লিংক দেই, আমি অ্যাড করি, স্ক্রল করি, ধরলাম এটাকে আমি লিংক করলাম, এটাকে আমি এটা W3C দেই। তাহলে এটা আমার লিংকটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? একাধিক থাকলে তখন স্টাফিং হয়ে যাবে, এই জন্য নষ্ট। দাঁড়াও, ডু ফলো নো ফলো লিংক এখানেই আছে, এই যে দেখো নো ফলো। তাহলে এটা আমি যদি এমনিতেই এটা ডু ফলো থাকবেই, যখনই আমরা লিংক ক্রিয়েট করব সেটা তো ফলো থাকবে।
আর আমি যদি এটা ইয়ে করে দেই, ফলো করা মানে ডু ফলো। এই যে নো ফলো হয়ে যাবে, এখানে ঠিকই থাকবে, বাট এটা সার্চ ইঞ্জিন শুড ইগনোর আচ্ছা দা আচ্ছা লিঙ্ক মার্কেস নো ফলো। লিঙ্ক তৈরি করলেই সেটা ডু ফলো বা ফলো লিঙ্ক, বা বাট আমি যখন এটাকে নো করে দিব তখন নো ফলোতে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটাতে সার্চ দিয়ে পাবে না তখন। এখন এটা তোমার লিংকের সাথে কানেক্টেড, মানে এটা তোমার কাজ করবে, বাট যখন তুমি একাধিক হয়ে গেলে তখন তো সমস্যা নেই, মানুষ হয়তো কথায় কথায় লিঙ্ক দিয়ে দিবে, খালি ক্লিক করলে লিঙ্কটা চলে যাবে। হ্যাঁ তখন তো মুশকিল। তো তখন স্টাফিং স্টাফিং যে এত লিঙ্ক ব্যবহার করতে পারে বন্ধা কি। ওকে, তাহলে মোটামুটি এটা তো বোঝা গেছে, ঠিক আছে, এটা আপডেট করার দরকার নাই। ওকে, নো ফলো টু ফলো, এক্সটার্নাল ইন্টারনাল লিংক কে বলবে? সাদিয়া বলো। টার্নাল হলো আমার আমার ওয়েবসাইট থেকে বাইরে কোনো ওয়েবসাইটে যদি, আমার কোনো ওয়েবসাইটের লিংক থেকে বাইরে কোনো ওয়েবসাইটে যদি যায় তাহলে এটা এক্সটার্নাল, আর ইন্টারনাল হলো আমার ওয়েবসাইটের ভিতরেই আলাদা যেতে যখন যায় ওটা হলো ইন্টারনাল। ওকে ঠিক আছে। সুমন বলবে ইমেজ অপটিমাইজেশন নিয়ে, এটা এগুলো আগের তো ওই জন্য। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশনটা হচ্ছে কোনো একটা ছবির যদি কোনো লিংক ক্রিয়েট করা থাকে এটা। ওকে, আর আর হচ্ছে ইমেজের যদি কোনো ট্যাগ বা মেটা ডেসক্রিপশন থাকে। ওকে, অল্টার ট্যাগ যদি থাকে ইমেজের পরিবর্তে কি দেখাবে, তারপর স্কেল ইমেজের স্কেল রেজুলেশন, সাইজ রেজুলেশন সাইজ রেজুলেশন, এটাও অপটিমাইজেশনের মধ্যে পড়ে। অপটিমাইজ নিজের করতে যত হবে। কিছু আছে সবকিছু মোবাইলের জন্য মোবাইল মোবাইলের জন্য রেসপন্সিভ কিনা ইমেজটা, এই ব্যাপারগুলো, এবং কালার বিটরেট কমানো আছে কিনা, পিএনজি কিনা, জেপিজি পিএনজি, অনেক কি আছে। আউটবাউন্ড ইনবাউন্ড লিংক কি জিনিস, কে বলবে? আমি বলবো বলো বলো। যদি আমার পেজ থেকে উইকিপিডিয়ার কোনো পেজে লিংক করা থাকে তাহলে আমার পেজ হচ্ছে আউটবাউন্ডস আর উইকিপিডিয়ার পেজ সেই ক্ষেত্রে ইনবাউন্ডস। ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিংকের সাথে আউটবাউন্ড ইনবাউন্ড এর কি পার্থক্য আছে? ইন্টারনাল এক্সটার্নাল হচ্ছে সেম পেজের ক্ষেত্রে, আর ইনবাউন্ড আউটবাউন্ড হচ্ছে আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা সাইট। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। এক্সাম্পল সাইটে প্রাপ্ত হয়েছে। আচ্ছা, সাইট ম্যাপ এটা তো মনে হয় আমরা করলাম, এক্সএমএল এন্ড এইচটিএমএল সাইট ম্যাপ, এটা কি রিপিটেশন হয়েছে কোনো ভাবে? এই ভ্যালিডেশন একটু দিয়ে আচ্ছা, দিন। ইয়েস ম্যাপিং। না এটা আলাদা, এটা পেজ পেজ এরিয়া ছিল। ওকে, এটা কাস্টম, বলতে আমি একটু বলি, হ্যাঁ এক্সএমএল আর এক্সএমএল, এইচটিএমএল আর এইচটিএমএল। হ্যাঁ 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 বলো। এই এইচটিএমএল সাইট ম্যাপ হচ্ছে ইউজারদের জন্য, সাধারণত ইউজারদের ইয়ে করার জন্য। আর আমার যে কলিং, সরি, আমাদের নিজেদের জন্য কলিং করে যে ইয়েটা রোবোটিক্স ডট টিএক্সএস টিএক্সটি মনে হয়, রোবট ডট ওটা সাধারণত, হ্যাঁ, ওরা যে কন্টেন্টটা বুঝবে সেটার জন্য হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ ইউজ করা হয়, আর ইউজারদের জন্য HTML। আর ইউজারের জন্য এইচটিএমএল সাইট ম্যাপ। সাধারণত একটা পেজে দুটা থাকাই ভালো। ওকে, দুটো থাকলে সুবিধা কি, একটা হচ্ছে ইউজাররা দেখতে পাবে আর একটা গুগল ক্রলিং ইউজারদের করতে জন্য পারবে। ভালো, আবার যারা এখন কে গুগল বুঝতে বলতে পারবে। পারবে এক্সএমএল এর পূর্ণ অর্থ এবং এইচটিএমএল এর পূর্ণ অর্থ? এইচটিএমএল পূর্ণ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সাদিয়া বলবে এক্সএমএল এক্সএমএল মানে কি? সাদিয়া এক্সেল মানে আমি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ভুলে গেছে না? আচ্ছা, ওটা হচ্ছে এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল। ও সরি, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ মনে হয় বলে কিছু কিছু জায়গায়। এক্সএমএলটা হাইড অবস্থা। ঠিক আছে, ওকে, এক্সএমএল বেশ কার্যকরী একটা জিনিস, হ্যাঁ এক্সএমএল বেশ ইম্পর্টেন্ট। কাস্টম সাইট ম্যাপ, এটা এটা আর অত দূর আর যাইতে পারো নাই নাকি? আমি কেবল মানে একটু আগে 4-5টা দেখলাম।
এলা খোঁজা হয়নি। দেখা যাচ্ছে যে আমি কোনো বিল্ডার দিয়ে বা কোনো সিস্টেম করে আমি কাস্টম সাইট ম্যাপ বানাইতে পারি। দেখা যাচ্ছে যে আমার সাইটের স্ট্রাকচার একরকম বাট বিল্ড হচ্ছে আরেক রকম। তো ওইটাকে আমরা কাস্টম সাইট, এই যে দেখো এখানে ফ্রি এন্ড অনলাইন, টাকা চাই, খালি টাকা চাই, ইন্ডেক্স করে পেজগুলো রেডি করে আমি দিতে পারি, যেটা গুগলের থেকেও অনেক বেশি হেল্প করে আর কি। দেখো এই যে বানাইতেছে সাইট ম্যাপ, দেখি আচ্ছা, এক্সএমএল সাইট ম্যাপ, এইচটিএমএল সাইট ম্যাপ, আবার সাইট ম্যাপ আলাদা? মানে একটু আগে তো দেখলাম এক্সএমএল আর এইচটিএমএল সাইট ম্যাপ, হ্যাঁ আর এখন কাস্টম সাইট ম্যাপ। হ্যাঁ, এই সাইড ম্যাপটা তো দেখো, এই যে এই সাইড ম্যাপটা কিন্তু একটু আলাদা, সবগুলো পেজকে আলাদা আলাদা করে দিচ্ছে, দেখছো? সাইড কাস্টম ম্যাপের সাইট ম্যাপ তাহলে হচ্ছে আমরা বিভিন্ন টুলস এর ইউজ করে বা বিভিন্ন সাইট থেকে হ্যাঁ আমরা হ্যাঁ কাস্টম হ্যাঁ, ভাবে বানাই নিয়ে আমরা এই যে এটা একটা সাইড ম্যাপ, দেখছো? এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। এটা এক্সএমএল সাইড ম্যাপ। আবার আমাদের সাইডের একটা আছে না, হয়ে গেল ওই এক্সএমএল সাইট ম্যাপটা এক্সএমএল। এটাও তো এক্সএমএল, এটা এরকম আইলো আর এটা এরকম আইলো কে? এই যে দেখো, ঠিক আছে? তো এটা হচ্ছে কাস্টম করা, এটা মানে কাস্টম তৈরি করা, মানে আমি নিজের মতো করে করে নিলাম। দেখা যাচ্ছে আমি কোনো জায়গায় কোনো কিছু অংশ রিমুভ করলাম, বা আমার এই পেজগুলো আমি ইন্ডেক্স করাতে চাই না, সাইড ম্যাপে রাখতে চাই না, বাট পেজটা আছে, তো এইভাবে আমি কাস্টমাইজ করে নিতে পারি, ঠিক আছে? কাস্টম করে আমি যদি বানাই। কিওয়ার্ড র্যাঙ্কিং, তোমাদের মনে হয় কিওয়ার্ড অ্যানালাইসিস টাইম? হ্যাঁ কিওয়ার্ড অ্যানালিসিস এর মধ্যে এটা পড়বে। কিওয়ার্ড র্যাঙ্কিংটা কি জিনিস? আচ্ছা 404 এরর না? হ্যাঁ, এটা কমন এর 404। এটা দিচ্ছে তাই না? হ্যাঁ, বাট পেজটা তো আসছে। নাই ওই নামে পেজ। ঠিক আছে, 404 এরর মানে পেজ হচ্ছে নট ফাউন্ড। আমার ওই পেজটা নাই বাট ওই রিলেটিভ জিনিসগুলো দেখাচ্ছে, এটাই তো। ঠিক আছে, পেজটা যখন খুঁজে পাবে না তখন এই এররটা দেয়। বাট এখানে কি কোনো রিলেভেন্ট কিছু পাচ্ছে? এখানে কি পাইতেছে? কিছু আছে? কিছু না। নেই। এটা মানে নাই, মানে নট ফাউন্ড, কোনো কথাই নাই, সার্ভার নাই, হ্যান নাই, ত্যান নাই। এখানে কিন্তু বলতেছে যে আপনি ভাই এগুলো খুঁজতে পারেন, এগুলো দেখেন। এখানেও দেখো যে আসছে oops that was not found, বাট সার্চ দিতে পারো অন্য কিছু, বাট রিলেভেন্ট কিন্তু জিনিস দেখা করা যাচ্ছে। আছে, এটা কিন্তু অপটিমাইজ এটা করা, দিকে করা আছে। হ্যাঁ 404 পেজটাকে সেট করা আছে। এবং রিডাইরেক্টিভ, এই যে দেখো এখানে এখানে কিচ্ছু দেয় নাই, জাস্ট পাঠাই দিছে। হ্যাঁ, আর এখানে কিন্তু করে এখানে পাঠাইছে। যদি ইয়ে হয় একটা পেজ দিয়ে দিবে, ও যদি না পায় তাহলে একটা আমাকে অন্য পেজে নিয়ে যাবে। নিয়ে যাবে। এটা 404 হ্যান্ডলিং বলে আর কি। তাহলে এগুলো একটু স্টাডি করতে হবে। যাই হোক, এই ছোট জিনিসও অনেকে জানে না, এটা অনেক গুরুত্বপূর্ণ। হেডার ফুটার ওটা অপটিমাইজেশন, কি মানে ওইটা কি করে দেওয়া যায়, এই যে হ্যাঁ 404 হ্যাঁ 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 404। মজার ব্যাপার হলো ওয়ার্ডপ্রেস করা থাকলে এগুলো করা যায়, মানে করাই থাকে। তাহলে ওয়ার্ডপ্রেস কত যে সুবিধা। আর আমার এই পেজটা কিন্তু ওয়ার্ডপ্রেসে না, এটা হলো পিওর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এই যে এটা, ঠিক আছে? পিএইচপি ঢুকবে আস্তে আস্তে, জ্যাঙ্গো ঢুকবে, তো এই জন্য আর কি এখানে কিছু করা নাই, এখানে অনেক কিছু করতে হয় ম্যানুয়ালি। এই যে এখানে ডাইরেক্ট সিকিউরে যায় না, আবার ই করে দিলে তখন আবার যায়। এই যে এইচটিএমএল এস করে দিলে, এস লিংকে ক্রিয়েট করলে তখন আবার ওই সিকিউরটাই আসে।
বাট ওয়ার্ডপ্রেসে এটা অটো করা, তুমি এমনি দিলেও ওই সিকিউরে নিয়ে যাবে। এই আর কি, অনেক কিছু করা আছে ওয়ার্ডপ্রেসে, তো এইগুলোতে করা নাই। ইস্ট অর ওয়েস্ট, WordPress is best? আচ্ছা, অ্যালেক্সা রিপোর্ট আমরা এটা মনে দেখলাম, দেখছিলাম এরকম। মনে পড়ে অ্যালেক্সা রিপোর্ট। সাইট র্যাঙ্কিং, ওয়েব র্যাঙ্কিং আর পেজ র্যাঙ্কিং ডিফারেন্স বলো তো একজন। সাইট ট্র্যাকিংটা হচ্ছে সাইটের যে সব ইয়ের সাথে সাইট কত ইয়েতে আছে এটা হচ্ছে সাইট র্যাঙ্কিং। পেজ র্যাঙ্কিং হচ্ছে কত পেজের মধ্যে কত ইয়েতে আছে। সবুজ, ওয়েব র্যাঙ্কিং আর পেজ র্যাঙ্কিং। ওয়েব র্যাঙ্কিং হচ্ছে আমার পেজটা কোন পেজে মানে ফার্স্ট র্যাঙ্কিং এ মানে আমার ফার্স্ট পেজে কত নম্বর সিরিয়ালে আছে, এটা হচ্ছে পেজ র্যাঙ্কিং। আর ওয়েব র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মানে আমার পেজটা কত ইয়াতে আছে। সাদিয়া, পেজ র্যাঙ্কিংটা হচ্ছে গুগলে আমার পেজটা কত র্যাঙ্কিং এ আছে, আর ওয়েবটা হলো আমার ওয়ার্ল্ড ওয়াইড আমার পেজটা কত র্যাঙ্কিং এ আছে। সবারটাই হয়েছে, ঠিক আছে। এটাই সবাইকে বলার একটা কারণ যে সবার থেকে শুনলে তখন আরো নতুন নতুন কথা বের হয়, তো ক্লিয়ার হয়ে যায়। একটু জোড়া দিয়ে দিল, বাস ফাইনালি হয়ে গেল। ও তাহলে কি শেষ নাকি? তো কাজ আছে, এখন তো শেষ হয়নি। অন পেজ শেষ হয় নাই, নিচে তো আর দেখছি না, অন পেজ এটা ওয়ার্ডপ্রেসের জন্য স্পেসিফিক। এটা আগে একটু তোমরা একটু দেখো, দেখা নাকি দেখাই দেবো? আমরা নেক্সট সপ্তাহের মধ্যে আমরা দেখিয়ে নিই। নেক্সট সপ্তাহ লাগবে না, এটা তোমরা একদিনে, এটা আমি এখনই শেষ করে দিতে পারবো। এই যে ইওসটি কিভাবে কাজ করে, আরে বস দেখাই দাও তাহলে একবারে, তাহলে নেক্সট সপ্তাহে অফ পেজ দেখবো। আচ্ছা দেখো যে এই যে তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট লিংক স্ট্রাকচার কিভাবে বানায়, এই যে সাইট স্ট্রাকচার বানানো হয়েছে দেখছো, সাইট ম্যাপ। তো এগুলো তো এটাই, বানাইছি তো ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ এটা বানাই ছিল, ওয়ার্ডপ্রেসে সব বানানোই থাকে, সব করাই থাকে, ঠিক আছে। ইন্টারফেসে ওয়ার্ডপ্রেস এসইও, এই যে ইওস প্লাগইন, ইয়োস্ট কিভাবে কাজ করে? ইওস প্লাগইন মনে পড়ে? হ্যাঁ এমনি হ্যাঁ এটা বুঝছো তো কিভাবে ওটাই তো ইনস্টল আমার দিবা, দেখাইছিলাম। ভিডিও দেখলাম তো। ডিফারেন্ট ফিচার অফ ইওস বা ইওস টুল, ওই যে গুগলের সাইট ম্যাপ অ্যাড করা, বিং এর ভ্যালিডেশন কোড অ্যাড করা, ওয়েব মাস্টার, ওয়েব মাস্টার টুলস গুলো অ্যাড করা। এই যে একটা ওয়ান পেজ অপটিমাইজেশন কিভাবে করে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ইওস দিয়ে, মানে ইওএসটি টিউটোরিয়ালটা দেখলেই সবগুলো হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ ইওস এর মধ্যেই ওখানে মোটামুটি সব, ওয়ার্ডপ্রেসের এসইওটা মোটামুটি ইওস এর উপরে নির্ভরশীল। আচ্ছা, সাইট ম্যাপ বানানো অটোমেটিক ও ইওস বানায় দেয়। ইউজ robot.txt দেখাইছিলাম, robot.txt কিন্তু ইওসটি বানায় দেয়, মানে ইওসটি সব কাজ করে দেয়। মানে একটা টুল ব্যবহার করলে সব হয়ে যাচ্ছে। ইওস ব্যবহার করলে মোটামুটি সব কাজ ওখানেই হয়ে যায়। তো মোটামুটি শেষ। এখন অফ পেজটা তোমরা দেখবা, অফ পেজটা একটু ভেজাল লাগবে, কারণ অনেকগুলো জিনিস তো, ওগুলো একটু সময় নিয়ে নিয়ে একটু দেখো ভালো করে, কারণ অনেকগুলো সাইট আসবে, ডিরেক্টরি সাবমিশন কিভাবে করব, এক একটা সাইডের জন্য এক এক রকম ডিরেক্টরি, সোশ্যাল বুকমার্কিং কিভাবে করে, ব্লগ কমেন্টিং কেমনে করে, এই জিনিসগুলো একটু দেখো। ভিডিও সাবমিশন করব কি বিভিন্ন জায়গায় কিভাবে, ফোরামে পোস্টিং, এরকম 10-12টা ফোরাম, এইসব কাজগুলো পড়বে। তো কালকে আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করব, ঠিক আছে? ওকে তাহলে আজকে মোটামুটি এটা শেষ, আমি রেকর্ডটা অফ করে দিই।